হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে থাকছে ক্লাস 11 যে নতুন সিলেবাস বেরিয়েছে 2024-2025 সালের জন্য, যেটা ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে আপলোডেড রয়েছে। সেই সিলেবাসের অন্তর্গত সেমিস্টার 1 অর্থাৎ যে পরীক্ষাটা নভেম্বরে হবে MCQ টাইপ কোয়েশ্চেনের ওপরে, সেই সেমিস্টার 1-এর ভেতরে যে ইউনিট 1, সেই ইউনিট 1-এর মধ্যে প্রোজ সেকশানে যে 3টে গদ্য দেওয়া আছে, তার মধ্যে অন্যতম একটি, যার নাম হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই R.K. নারায়ণ। এই প্রোজটি আমরা আজকে এখানে পড়ব। যেহেতু এই প্রোজ সেকশনটা অনেকটা বড়, তাই আমি এটাকে 2-3টে পার্টে তোমাদের সামনে তুলে ধরবো। যেহেতু নতুন, তাই একটু ধীরে ধীরে আমি সমস্ত প্রোজটা তোমাদের সামনে লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করব এবং বঙ্গানুবাদ তোমরা এখানে পেয়ে যাবে। তাই ভিডিওটিকে তোমরা কমপ্লিট দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। প্রথমে একটা ইন্ট্রোডাকশন রয়েছে অ্যাস্ট্রোলজার্স ডে নিয়ে। এখানে আমি ইন্ট্রোডাকশানে বেশি সময় নষ্ট না করে মোটামুটিভাবে বলে দিচ্ছি। এই ইন্ট্রোডাকশানে রাইটার R.K. নারায়ণ বলতে চেয়েছেন, যারা আমাদের ফরচুন টেল করেন, মানে ভবিষ্যৎবাণী করেন, তারা গুরু হতে পারেন। কখনো কোন কিছু উইচরা থাকে, যেটা আমরা ম্যাকবেথে দেখেছি, অ্যাস্ট্রোলজাররা থাকেন, ফেইথ হিলাররা থাকেন, যারা বিভিন্ন ধরনের আশার কথা বলে আমাদের মনকে তাদের প্রতি আকর্ষিত করে তোলেন এবং তারপরে আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের কাছ থেকে অনেক ধরনের টাকা পয়সা আদায় করেন ইত্যাদি। সেই জায়গাটা এখানে তুলে ধরা হয়েছে এবং তার সাথে সাথে তারা কত আর্টিস্টিক্যালি এবং কত কমন সেন্সের মাধ্যমে, কিছু কিছু ক্ষেত্রে যুক্তির মাধ্যমে এবং কিছু কিছু ক্ষেত্রে অযৌক্তিকভাবে তাদের প্রফেশনটা যে চালিয়ে যাচ্ছে, সেই জিনিসটাও কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। তারা কীভাবে কাস্টমারদের সঙ্গে ডিল করে, এটসেট্রা এটসেট্রা। এবং এদের পেছনে আরও বেশ কিছু কিছু রহস্য থাকতে পারে। সেই রহস্যগুলো কী হতে পারে সেটাও এই টেক্সট থেকে আমরা জানতে পারবো। আমরা চলে যাচ্ছি সরাসরি টেক্সটে। আমরা শুরু করছি টেক্সট। যেহেতু এর এখনও পর্যন্ত বই বেরোয়নি এবং কতদিনের মধ্যে বেরোবে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তাই আপাতত এই টেক্সটকে কালেকশন করে আমি তোমাদের জন্যে দেখানোর চেষ্টা করছি। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী, আমরা জানি। একজন জ্যোতিষীর দিন, মানে একটা জ্যোতিষীর দিন কিভাবে কাটে সেই বিষয়ে লিখছেন R.K. নারায়ণ। শুরু হচ্ছে এইভাবে, পাংচুয়াল মানে হচ্ছে একদম যে সময়ের সম্পর্কে, সময়নিষ্ঠ যাকে বলা যেতে পারে। অ্যাট মিড ডে, ঠিক যখন দুপুরবেলা হয়। হি ওপেন্ড হিজ ব্যাগ, তিনি, অর্থাৎ হি বলতে এখানে সেই অ্যাস্ট্রোলজারের কথা বলা হচ্ছে যাকে নিয়ে আজকের এই গল্প। হি ওপেন্ড হিজ ব্যাগ, তিনি তার ব্যাগ খোলেন। অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্টস মানে জিনিসপত্র। কোন জিনিসপত্র? যেগুলো প্রফেশনাল মানে হচ্ছে পেশাগত, অর্থাৎ তিনি যে অ্যাস্ট্রোলজির কাজ করবেন, জ্যোতিষের কাজ করবেন, সেই জ্যোতিষ কাজ করবার জন্য যে যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলোকে তিনি ব্যাগ খুলে সামনে সব ছড়িয়ে নিয়ে বসেন। হুইচ কনসিস্টেড, যাদের মধ্যে আছে, কনসিস্টেড অফ এ ডজন কড়ি সেলস। কড়ি মানে হচ্ছে কড়ি, যেগুলো আমরা পুরোনো দিনে দেখেছি, বাড়িতে অনেকের থাকে কড়ি। তো সেই কড়ি সেল প্রায় 1 ডজন, মানে 12টার মতো কড়ি তিনি রেখেছেন। এ স্কোয়ার পিস অফ ক্লোথ, একটা চৌকো মতো দেখতে কাপড়ের টুকরো। উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট, এবং এর মধ্যে রয়েছে অবস্কিওর মানে হচ্ছে কিছু অস্পষ্ট, মিস্টিক মানে হচ্ছে রহস্যাবৃত, চার্ট মানে হচ্ছে কাগজের ওপর লেখা কিছু জিনিস, এবং এমনভাবে লেখা যে জিনিসগুলো আমাদের সাধারণ মানুষের বোঝার ক্ষমতার বাইরে। এ নোটবুক, তার সঙ্গে রয়েছে একটা খাতা ছোটো মতো। অ্যান্ড এ বান্ডেল অফ পালমায়রা রাইটিং। পালমায়রা কথাটার মানে হচ্ছে তালপাতা, অর্থাৎ পালমায়রা রাইটিং মানে হয়ে গেল তালপাতার পুঁতি। এবং একটা খাতা রয়েছে এবং তার সঙ্গে রয়েছে তালপাতার পুঁতি। আগেকার দিনে যারা পণ্ডিত ব্যক্তি, তাদের কাছে এরকম তালপাতার পুঁথি থাকতো। এদেরকে, এই জিনিসগুলোকে দেখলে আমরা ভাবি যে যে ব্যক্তির কাছে এটা রয়েছে তিনি নিশ্চয়ই খুব জ্ঞানী মানুষ। সেই ইমেজটাকে তৈরি করার জন্যেই কিন্তু এই সব জিনিসগুলোকে নিয়ে তিনি বসছেন। হিজ ফোরহেড, এবার ওই লোকটির ডেসক্রিপশানে আসছেন লেখক। হিজ ফোরহেড মানে হচ্ছে কপাল। ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ সেক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, তার মানে হচ্ছে তার কপালে
উজ্জ্বল হয়ে রয়েছে, মানে ঝকঝক করছে। সেক্রেড অ্যাশ মানে হচ্ছে পবিত্র ছাই, অ্যান্ড ভার্মিলিয়ন মানে হচ্ছে সিঁদুর। অর্থাৎ সাধুদেরকে আমরা যেমন দেখি যে কপালের দুটি পাটে ছাই দিয়ে ছাই ঘষা এবং মাঝখানে একটা বড় মতো সিঁদুরের টিপ পরা, সেরকম ধরনের তিনি পরে রয়েছেন। অ্যান্ড হিজ আইজ স্পার্কেল মানে হচ্ছে একটা দুটি বা ছটা, উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, যেন একটা অ্যাবনর্মাল একটা অস্বাভাবিক গ্লিম মানে হচ্ছে দীপ্তি মানে হচ্ছে প্রকাশ একটা দেখা যাচ্ছে। হুইচ ওয়াজ রিয়েলি, যেটা সত্যি করেই অ্যান আউটকাম, সেটা হচ্ছে একটা আউটকাম মানে হচ্ছে একটা রেজাল্ট অফ এ কন্টিনিউয়াল মানে হচ্ছে টানা, এক টানা, সার্চিং মানে হচ্ছে খোঁজা, লুক ফর কাস্টমার্স, লুক ফর মানে হচ্ছে সার্চিং লুক মানে হচ্ছে এমন একটা চোখ যেটা সবসময় খুঁজে চলেছে কি কাদেরকে না কাস্টমার, অর্থাৎ তার কারা খরিদ্দার হতে পারে। তার যে এই যে তিনি চেহারাটা তৈরি করেছেন, এই চেহারাটার সঙ্গে রয়েছে তার খুব দৃপ্ত চোখ। সেই দৃপ্ত চোখের মাধ্যম দিয়ে তিনি খুঁজে বেড়াচ্ছেন কে তার কাস্টমার হতে পারে। অর্থাৎ এক জায়গায় বসে তার সামনে কিছু জ্যোতিষী জিনিসপত্রকে রেখে তিনি দেখছেন তার সামনে চলা মানুষগুলোর মধ্যে কেউ তার দিকে দেখছে কিনা। যদি দেখে তাহলেই কিন্তু তিনি তাকে ইশারা করে নিয়ে আসার চেষ্টা করবেন। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি এ প্রফেটিক লাইট অ্যান্ড ফেল্ট কমফোর্টেড। তার যে চোখের দুটি, সেই দুটিকে যারা সিম্পল ক্লায়েন্ট মানে হচ্ছে যারা ইনোসেন্ট কাস্টমার, খুব সহজ সরল মানুষ, টুক টু বি এ প্রফেটিক লাইট, এই চোখের আলোকে, চোখের যে দুটি সেইটাকে অনেকে মনে করে যেন এটাই বোধহয় ঈশ্বরের কাছ থেকে একটা দৃপ্তি তারা যেন পাচ্ছে, মানে উঁচু দরের কোনো মহাত্মার যেন তার মধ্যে একটা ইমেজ খুঁজে পায়। অ্যান্ড ফেল্ট কমফোর্টেড, এবং তারা এটা বেশ মানে নিজের মনে মনে একটা সন্তুষ্টি লাভ করে যে হ্যাঁ, এই লোকের চোখে যা পাওয়ার আছে এই বোধহয় আমার সমস্যাকে দূর করতে পারবে। The power of his eyes was considerably enhanced by their position. তার যে চোখ, অর্থাৎ এই অ্যাস্ট্রোলজারের যে চোখ, তার চোখের পাওয়ার অর্থাৎ চোখের জ্যোতি এনহ্যান্সড, সেটা বৃদ্ধি পায়। বাই দেয়ার পজিশন বলতে যেসব কাস্টমার তাদের যে অবস্থান, প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড, তিনি দেখেন যে এরা কোন দিকটা দেখছে। যদি ওরা দেখে এই অ্যাস্ট্রোলজারের পেইন্টেড ফোরহেড, অর্থাৎ তার যে কপাল যেটায় ছাই দিয়ে এবং সিঁদুর দিয়ে আঁকা রয়েছে সেইটার দিকে দেখছে। অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার মানে হচ্ছে যেগুলো গোঁপ দাড়ির যে জঙ্গল যেটাকে আমরা বলতে পারি, হুইস্কার্স হুইচ স্ট্রিম ডাউন হিজ চিক্স, যে দাড়ি মানে খোঁচা খোঁচা যে দাড়ি সেগুলো যেগুলো গাল বেয়ে নেমে এসেছে সেইগুলোর দিকে দেখছে নাকি কপালের দিকে দেখছে, এইটা তিনি লক্ষ্য করার চেষ্টা করেন। Even a half-wit's eyes would sparkle in such a setting. Even a half-wit মানে যাদের বুদ্ধি কম, would sparkle মানে হচ্ছে তার চোখও কিন্তু প্রজ্বলিত হয়ে উঠবে in such a setting। অর্থাৎ এই যে ভদ্রলোক অর্থাৎ এই যে অ্যাস্ট্রোলজার তিনি যা সেট আপ করে রেখেছেন তাতে করে কিন্তু যে খুব সাধারণ ব্যক্তি সেও কিন্তু চমকিত হয়ে উঠবে। টু ক্রাউন দ্য এফেক্ট, এবং সেই ব্যক্তির যে মনে একটুখানি চাহিদা জাগ্রত হয়েছে সেই ফলটাকে আরও বাড়িয়ে তোলার জন্যে, যাতে করে তারা আরও আকর্ষিত হয়, যারা একটু একটু আকর্ষিত হচ্ছে, কেউ হয়তো কপালে ছাই ভস্য দেখে, কেউ হয়তো তার বড় বড় দাড়ি দেখে, আরও যাতে আকর্ষণটা বাড়ে তার জন্য তিনি কি করেছেন, উন্ড এ স্যাফরন কালার টার্বান। উন্ড কথাটা মানে হচ্ছে এখানে র্যাপ অর্থাৎ জড়ানো। তিনি জড়িয়েছেন কি স্যাফরন কালার অর্থাৎ গেরুয়া বর্ণের টার্বান, একটা পাগড়ি, অ্যারাউন্ড হিজ হেড, মাথায় একটা পাগড়ি জড়িয়ে নিয়েছেন, ব্যাস আর কোনো খুঁত নেই। অর্থাৎ কপালে তিনি পেইন্ট করিয়েছেন ছাই দিয়ে এবং সিঁদুর দিয়ে, বড় বড় দাড়ি গোঁপ রেখেছেন এবং তার সঙ্গে সঙ্গে মাথায় তিনি পাগড়ি বেঁধেছেন। একদম কমপ্লিট তার লুকটা হচ্ছে একজন স্পিরিচুয়াল পার্সনের মতো হয়েছে। দিস কালার স্কিম নেভার ফেইল্ড, এই যে গেরুয়া রং এইটা কিন্তু কখনো, এই যে কালার স্কিম মানে হচ্ছে বর্ণবিন্যাস, মানে গেরুয়া কালার দেখলে আমরা সাধু সাধু একটা ভক্তি আসে, তো সেই জিনিসটা কখনো কিন্তু ব্যর্থ হয় না। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড, লোকেরা তার প্রতি আকর্ষিত হয়
অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডাহলিয়া স্টকস। অর্থাৎ লোকেরা এমনভাবে তার প্রতি অ্যাট্রাক্টেড হয়, তার প্রতি আকর্ষিত হয়, যেমনভাবে ডালিয়া ফুল বা কসমস ফুল, তাদের যে ডাল অর্থাৎ যেসব ডালে ডালিয়া ফুল ফুটে থাকে এবং কসমস ফুল ফুটে থাকে, সেই ডালগুলোর প্রতি যেভাবে মৌমাছিরা আকর্ষিত হয়, সেইভাবে লোকেরাও এর প্রতি আকর্ষিত হয়। হি স্যাট অ্যান্ড আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি। তিনি কোথায় বসেন না ছড়িয়ে পড়া যে ডাল, কোন গাছে না সেটা হচ্ছে ট্যামারিন্ড অর্থাৎ তেঁতুল গাছের। হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। হুইচ ফ্ল্যাঙ্কড মানে হচ্ছে যেটা পাশে অবস্থিত হয়ে রয়েছে, ফ্ল্যাঙ্কড মানে হচ্ছে রাস্তার পাশে অবস্থিত হয়ে রয়েছে, এ পাথ, ফ্ল্যাঙ্কড এ পাথ মানে হচ্ছে এই পাথের রাস্তার পাশে এই ট্রিটা অবস্থিত। রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, এবং যে রাস্তাটা চলে যাচ্ছে টাউন হল পার্কের দিকে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, এটা কিন্তু একটা খুব উল্লেখযোগ্য স্থান। ইন মেনি ওয়েজ, বহু দিক দিয়ে। এ সার্জিং ক্রাউড, সার্জিং ক্রাউড মানে হচ্ছে জনগণের একটা ঢেউ বলা যেতে পারে, তরঙ্গ। ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। বলছে লোকজন মানে ঢেউয়ের মতো একবার উপর দিকে অর্থাৎ টাউন হলের দিকে যাচ্ছে, একবার ফেরত আসছে। এই ন্যারো রোড, যে রাস্তাটাও খুব সরু, চওড়া কিছু নয়, মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত্রি অবধি। তার মানে সারা দিন ধরে প্রচুর জনসমাগমের যেহেতু এখানে হয়, সুতরাং অ্যাস্ট্রোলজারের কাছে বেশি পরিমাণ কাস্টমার আসার একটা সম্ভাবনা রয়েছে। A variety of trades and occupations was represented all along its way. ভ্যারাইটি মানে হচ্ছে নানাবিধ, ট্রেড মানে হচ্ছে ব্যবসা, অকুপেশন মানে হচ্ছে পেশা, বিভিন্ন ধরনের ব্যবসা, বিভিন্ন পেশার মানুষ এখানে আছেন। ওয়াজ রিপ্রেজেন্টেড, এখানে রিপ্রেজেন্টেড মানে আমরা বলবো ডিসপ্লেড অর্থাৎ প্রদর্শিত হচ্ছে। অল অ্যালং ইটস ওয়ে অর্থাৎ রাস্তা ধরে টাউন হল পার্ক পর্যন্ত যতটাই যাওয়া হবে, রাস্তার দুদিকে কিন্তু বিভিন্ন পেশার মানুষ রয়েছে, বিভিন্ন দোকানপাট সব খুলে বসে আছে। তার মধ্যে কারা কারা আছে? মেডিসিন সেলার্স, যারা ওষুধ বিক্রি করে, এরকম মানুষ আছেন। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার্স, চুরি যাওয়া জিনিসপত্র বিক্রি করে। অ্যান্ড জাঙ্ক, জাঙ্ক মানে হচ্ছে ব্যবহৃত পুরাতন মাল, যেগুলো বাড়ি থেকে কারোর বাড়ি থেকে ভাঙাচোরা জিনিস কিনে নিয়ে গিয়ে সেগুলোকেই আবার ঠিকঠাক করে নিয়ে যারা বিক্রি করে তাদেরকে জাঙ্ক আইটেম সেলার বলা হয়, তারাও কিন্তু এখানে বিক্রি করছে। সঙ্গে রয়েছে ম্যাজিশিয়ান, কিছু জাদুকর যারা জাদু দেখায় তারা আছে। অ্যান্ড অ্যাবভ অল, এবং সবথেকে যারা বড় বড় আছে তারা কি? অ্যান্ড অকশনিয়ার। অকশনিয়ার মানে হচ্ছে যারা নিলাম করে, আমরা দেখেছি IPL এর নিলাম হয়, অকশন হয়, সেরকমভাবেই নিলাম করে। অফ চিপ ক্লোথ মানে হচ্ছে কম পয়সার যে কাপড়, সেই কাপড় নিলামে বিক্রি হয়, যে যেরকম দর দেয় সে কিনে নেয়। হু ক্রিয়েটেড এনাফ, অর্থাৎ এই যে নিলামকারী সে কিন্তু যথেষ্ট কি তৈরি করে? এনাফ ডিন। ডিন মানে হচ্ছে হইচই বা হল্লাগুল্লা, আমরা বলতে পারি যে একটানা উচ্চ স্বরে শব্দ করে চলে। নিলাম করতে গেলে যেটা করতেই হবে যে বারবার করে চিৎকার করে করে দর বলতে হবে। অল ডে, সারাদিন ধরে এরকম করে চলে। টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, যাতে সারা শহরের লোক তার কাছে আকর্ষিত হয়ে আসে এবং তার কাছ থেকে কাপড় কেনে, তার জন্য সারাদিন ধরে চিৎকার করে চলে। নেক্সট টু হিম, তার পাশে কি রয়েছে? ইন ভোসিফেরাসনেস কেম এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস, ফ্রাইড গ্রাউন্ডনাটস। অর্থাৎ ভোসিফেরাসনেস মানে হচ্ছে এও জোরে বা উচ্চ কণ্ঠে চিৎকার করে। তার মানে বোঝাই যাচ্ছে কীরকম কন্ডিশন, যে একদিকে নিলামকারী চিৎকার করছে আর একদিকে উচ্চ কণ্ঠে চিৎকার করছে ভাজা বাদাম, যে গ্রাউন্ডনাটস মানে হচ্ছে বাদাম ভাজা, সে বাদাম ভাজা বিক্রি করছে একজন ভেন্ডার অর্থাৎ একজন বিক্রেতা। হু গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম ইচ ডে। ওয়্যার মানে হচ্ছে যে জিনিসগুলো সে বিক্রি করছে অর্থাৎ যে পণ্যগুলো, সেগুলোকে বলা হচ্ছে অর্থাৎ বাদামগুলোকে এ ফ্যান্সি নেম ইচ ডে। প্রত্যেক দিন একটা করে অভিনব নাম সে দিচ্ছে, বাদাম বিক্রি করছে। কিভাবে না? কলিং ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন বলছে এগুলো হচ্ছে বোম্বে আইসক্রিম, বোম্বে আইসক্রিম খেয়ে যান। অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আলমন্ড বা দিল্লি আমন্ড, আরেক দিনকে বলছে যে এই দেখুন দিল্লির কাঠবাদাম খেয়ে যান। অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি, বলছে এই দেখুন রাজাদের খাবার খেয়ে যান, খুবই কম পাবেন, এত ভালো খেতে রাজারাই সব খায়, হ্যাঁ আপনারা খুব কম সুযোগ পাবেন
খেয়ে যান এটসেট্রা অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এইরকমই আরও হাজারো নাম সে বলে এবং রোজই একটা একটা করে নতুন বলে। অ্যান্ড পিপল ফ্লোক টু হিম, এবং লোকেরা পালে পালে তার কাছে গিয়ে ভিড় করে, মানে প্রচুর লোক তার কাছে যায় এবং বাদাম কেনে। A considerable portion of this crowd, considerable portion মানে ব্যাপক সংখ্যক, ব্যাপক অংশ এই যে ভিড় যারা এই বাদাম খেতে যায় বা এই নিলামের কাছে যায়, তো তাদের একটা বড় অংশ ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু। ড্যালিড মানে হচ্ছে ঘুরে বেড়ানো, তারা ঘুরে বেড়ায় কোথায়? অ্যাস্ট্রোলজারের সামনে। অ্যাস্ট্রোলজার ওই জায়গাটা করেই বসে যেখানে বাদামবালা বা ওই কাপড়ের নিলামবালা আছে, তো সেইখানেই বসে থাকে যাতে করে এই ধরনের লোকেরা যেখানে বেশি ঘুরবে তাহলে তাকে দেখবে বেশি লোকে, চোখে পড়বে বেশি লোকের, এবং সেখান থেকে তার ব্যবসা হওয়ারও সম্ভাবনা অনেক বেশি। The astrologer transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. বলছে যখন আস্তে আস্তে সন্ধে হয়ে আসে তখন দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড মানে হচ্ছে লেনদেন করা, হিজ বিজনেস মানে হচ্ছে কাজ, তার কাজকে চালিয়ে যাওয়া আমরা বলতে পারি। বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার মানে মশাল হতে পারে বা লম্ফ ধরনের হতে পারে। হুইচ ক্র্যাকেলড মানে হচ্ছে যখন মশাল জ্বলে তখন, বা যদি তেলের লম্ফ জ্বলে তো অনেক সময় তেলগুলো পুড়লে এক ধরনের চচ্চর করে আওয়াজ হয়, সেই জিনিসটাকেই ক্র্যাকেল বলা হচ্ছে। বা অনেক সময় মশাল হলে দেখা যায় যে আগুন জ্বলতে জ্বলতে কিছু মশালের ভেতরে যে জিনিসগুলোর জন্যে মশালটা জ্বলছে সেগুলো অনেক সময় একটুখানি ফাটে, তার জন্য একটা আওয়াজ হয়। অ্যান্ড স্মোকড আপ এবং ধোঁয়াও ওড়ে। এই যে ফ্লেয়ার অর্থাৎ এই যে মশাল বা লম্ফ কোথায় বসানো সেটা না অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, অর্থাৎ ওই যেখানে গ্রাউন্ডনাট বিক্রেতা লোকটি অর্থাৎ বাদাম বিক্রেতা লোকটি সেখানে প্রচুর বাদামের পসরা সাজিয়ে বসেছে, সেই বাদামের একটা ঢিপি তৈরি হয়ে গেছে সামনে, বাদাম রেখে রেখে সে এরকম জায়গায় করেছে এবং তার উপরে সে কী করেছে না এরকম একটা মশাল বা লম্ফকে বসিয়ে রেখেছে। হাফ দ্য এনচ্যান্টমেন্ট মানে হলো আকর্ষণ of the place was due to the fact, আর্ধেক আকর্ষণ এই জায়গার কি কারণে? ডিউ টু দ্য ফ্যাক্ট এই কারণে দ্যাট ইট ডিড নট হ্যাভ বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং। এই জায়গাটায় এই যে মিউনিসিপ্যাল লাইটিং অর্থাৎ পৌরসভার যে আলো, যে স্ট্রিট ল্যাম্প, সেইটার কোনো সুবিধা নেই, যার জন্যে এইটা কিন্তু একটা আকর্ষণ আছে, যেখানে বেশি আলো থাকে সেখানে বেশি লোক থাকে না। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস, এই জায়গাটা আলোকিত হয়ে থাকে দোকানের আলোর মাধ্যম দিয়ে। ওয়ান অর টু হ্যাড মিসিং গ্যাস লাইটস, কিছু জনের গ্যাস লাইট থাকে। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স, কিছু কিছু জনের তো খোলা মশাল থাকে। স্টাক অন পোলস, যেগুলোকে তারা কোনো বাঁশের দ্বন্দ্ব বা কোনো কাঠের দ্বন্দ্ব যেগুলো আছে পোল তার উপরে আটকে দেয়। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, কিছু কিছু দোকান ওল্ড সাইকেল ল্যাম্প কীরকম? এটাও এক ধরনের লম্ফ হয় যেগুলো তেলের মাধ্যমে জ্বলে এবং এদের চারিদিকটা ঘেরা থাকে, আর সামনের দিকটা মানে যেখানে যদি আগেকার দিনের সাইকেলের কথা আমরা ভাবি তো অন্ধকারে তো সাইকেল চালানো যাবে না, তো সাইকেল চালাতে গেলে এবং তখন আলোরও সেরকমভাবে উদ্ভাবন হয়নি, অন্য ধরনের ব্যাটারি চালিত আলোর, তো তখন কি করা হতো যে সাইকেলের সামনে সেইখানে একটা লম্ফ কেমনভাবে ফিট করা হতো যা সামনের দিকটা একটা কাঁচ দেওয়া থাকতো এবং ভেতরে তেল ঢেলে আগুন জ্বালিয়ে লম্ফ জ্বালানোর ব্যবস্থা থাকতো এবং ওপর থেকে ঢাকা দেওয়া থাকতো যাতে করে কোনোভাবে সেটা নিভে না যায়, এবং সামনের দিকে কাঁচ দেওয়া থাকতো যাতে করে সেই কাঁচ থেকে আলোটা বেরিয়ে, আগুনের যে আলোটা সেটা বেরিয়ে সামনের অংশটুকু দেখা যায়। তো অনেক সময় সেই পুরনো যে সাইকেলগুলো সেইগুলো আর ব্যবহারযোগ্য না থাকায় সেখান থেকে ল্যাম্পগুলো খুলে নিয়ে লোকেরা দোকানে লাগিয়ে দিত যাতে করে দোকানটা আলোকিত হয়। অ্যান্ড ওয়ান অর টু, একটা বা দুটো, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, একজন বা দুজন যারা অ্যাস্ট্রোলজারের মতো, ম্যানেজড উইদাউট লাইটস, তারা কিন্তু লাইট ছাড়াই ব্যবস্থা করতেন, অফ দেয়ার ওন, তাদের নিজের কাজের ব্যবস্থা তারা লাইট ছাড়াই করতেন।
ইট ওয়াজ এ বিওয়াইল্ডারিং ক্রিস-ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ। বিওয়াইল্ডারিং মানে হচ্ছে একটা বিভ্রান্তিকর, মানে চারিদিকে মানে কাকে যে দেখছি ঠিকমতো দেখছি কি না। ক্রিস ক্রস মানে এই দিক থেকে ভালো আসছে, এদিক থেকে ভালো আসছে। অ্যান্ড মুভিং শ্যাডোজ মানে বিভিন্ন ধরনের শ্যাডো পড়ছে, এদিক দিয়ে যখন যাচ্ছে এই আলোতে এদিকে শ্যাডো পড়ছে, ওই আলোতে ওইদিকে শ্যাডো পড়ছে, যার ফলে একটা বিভ্রান্তিকর ব্যাপার এখানে সৃষ্টি হয়েছে। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। দিস সুইটেড মানে এই বিষয়টা কিন্তু অ্যাস্ট্রোলজারকে খুব ভালো মানিয়েছে, মানে তার কিন্তু এই জিনিসটা খুব পছন্দসই। ফর দ্য সিম্পল রিজন, তার সাধারণ কারণ হচ্ছে দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার। এর মূল কারণ হচ্ছে সে লিস্ট ইন্টেন্ডেড মানে সে মোটেই চায়নি টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষ হতে। হোয়েন হি বিগ্যান লাইফ, যখন তার জীবন শুরু হয়েছিল, পেশাগত জীবন, তখন সে কখনোই চায়নি যে আমি একজন অ্যাস্ট্রোলজার হব। অ্যান্ড হি নিউ নো মোর, এবং সে জানে না বেশি কিছু, অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, যে কি হতে চলেছে, টু আদার্স, অন্যদের, দেন হি নিউ, যেটার থেকে বেশি সে জানে, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ দ্য নেক্সট মিনিট। অর্থাৎ যে অন্য কারোর সঙ্গে পরের মুহূর্তে কি হবে সেটা তো জানেই না, এমনকি তার নিজের সঙ্গে কি হবে তাই সে জানে না। মানে বরঞ্চ পরের অন্য লোকের পরের মুহূর্তে কি হবে সেটা যদি সে বলতেও পারে, তার নিজের যে পরের মুহূর্তে কি হবে সেটা বলার ক্ষমতা তার নেই, এতটাই সে অদক্ষ একজন অ্যাস্ট্রোলজার। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স। সে স্ট্রেঞ্জার মানে অচেনা লোক, স্টার মানে হচ্ছে যে তারা নক্ষত্রগুলোকে দিয়ে অ্যাস্ট্রোলজাররা বিচার করেন। তো সেই তারাগুলো বা নক্ষত্রগুলোর কাছে, নক্ষত্রগুলোর প্রতি সে এতটাই অচেনা, মানে অ্যাস্ট্রোলজির কোনো বিষয়বস্তুই সে জানে না। অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার, অর্থাৎ তার কাছে যারা জ্যোতিষ নিয়ে যারা ভবিষ্যবাণী জানতে চায়, তারা নিজেদের ভবিষ্যতে কী হবে জানতে চায়, তারাও যেরকম ওই তিথি নক্ষত্র এটসেট্রা এইগুলো যেগুলো জ্যোতিষীরা আমাদের বলে থাকেন সেইগুলো সম্পর্কে কাস্টমাররা যেরকম অজ্ঞ, সেরকমভাবে আমাদের এই জ্যোতিষ তিনিও কিন্তু অজ্ঞ। তিনিও কোনো জ্যোতিষ সম্পর্কে তার কোনো ধারণা নেই, কারণ তিনি কোনোভাবেই এই জ্যোতিষ তিনি হতে চাননি, কোনো একটা অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে এই জ্যোতিষ হতে হয়েছে। ইয়েট হি সেড থিংস, তথাপি তিনি কিছু কিছু জিনিস বলেন, হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্ট্রোনাইজড এভরিওয়ান, যেটা এভরিওয়ান তার কাছে যারাই আসে তাদেরকে খুশি করে এবং চমকিত করে, যে আপনি কি করে এগুলো বললেন। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, এবং এইগুলো কিন্তু কোনো তারার গণনা ফণনার ব্যাপার নয়। লেখক বলছেন এগুলো কি না এ ম্যাটার অফ স্টাডি। তিনি রেগুলার বেসিস মানুষকে পর্যবেক্ষণ করেছেন, প্র্যাকটিস করেছেন, রোজ নতুন নতুন লোকের সঙ্গে কথা বলে বলে মানুষের সাধারণ সমস্যাগুলো কি হয়, কি নিয়ে তারা বিভ্রান্ত এটসেট্রা এগুলো জেনেছেন। অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক, এবং চতুর তার যে আন্দাজ ক্ষমতা, এই আন্দাজ ক্ষমতাকে কাজে লাগিয়েছেন। সাধারণভাবে এই গল্পের সেটিং হচ্ছে মালগুড়ি, একটা কাল্পনিক শহরের থেকে মফস্বল বলা ভালো। এখানে জায়গা ছোট, মানুষ কম, এবং প্রত্যেক মানুষের যে দৈনন্দিন জীবন, তাদের সাধারণ জীবন জীবিকা, এই সম্পর্কে এই অ্যাস্ট্রোলজারের একটা আইডিয়া আছে। এবং এখানে তিনি যে কদিন ধরে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছেন, সেখান থেকে মানুষের কি কি সমস্যা আছে, কি কি তারা চায়, কতটা কি পায়, কতটা পায় না, সেই সম্পর্কেও একটা ধারণা তার তৈরি হয়েছে। এই স্টাডি, এই প্র্যাকটিস, এবং তার সঙ্গে কিছু কিছু লোকের জন্য একটু আলাদা আলাদা করে যদি কিছু আন্দাজ করে চতুরতার সঙ্গে বলা যায়, তাহলে লোকেরা সহজেই তার যে একটা পাওয়ার আছে এইটাই বিশ্বাস করবে। অল দ্য সেম, সব কিছুই একই। It was as much an honest man's labor as any other. একই রকমভাবে যেরকমভাবে অনেস্ট ম্যানস লেবার মানে একজন ভদ্রলোক যেভাবে খেটে খুঁটে রোজগার করে, অর্থাৎ ম্যানুয়াল পরিশ্রম, কায়িক পরিশ্রম করে যেভাবে
একজন ব্যক্তি জীবনে রোজগার করে, এই অ্যাস্ট্রোলজারেরও কিন্তু সেই একই রকমভাবে কায়িক পরিশ্রমের মাধ্যমেই পয়সা রোজগার। অর্থাৎ এখানে তার অ্যাস্ট্রোলজি বিদ্যা দিয়ে তিনি যে রোজগার করছেন তা নয়, এখানে রোজগারটা হচ্ছে তার মাথা খাটিয়ে সামনের লোককে বুঝে তার কি সমস্যা হতে পারে বা নিরন্তর লোকের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তিনি যে সাধারণ সমস্যাগুলোকে বুঝেছেন সেইগুলোকে তার উপরে অ্যাপ্লাই করে করে তার আসল সমস্যাটাকে বার করে আনা। এটা কিন্তু যথেষ্ট পরিশ্রমের কাজ। যেভাবে যে কোনো প্রফেশনাল লোকেরা যে চাষ করছে, যে দোকানপাট করে বিক্রি করছে বা যে ওই বাদাম বিক্রি করছে, এরাও যেরকম কায়িক পরিশ্রম করে, এই অ্যাস্ট্রোলজারকেও কিন্তু কায়িক পরিশ্রমই করতে হয়। এখানে তার অ্যাস্ট্রোলজির কোনো বিদ্যা কাজ নেই। as any other and he deserved, এবং তিনি যোগ্য, the wages he carried home, এবং wages মানে মজুরি, অর্থাৎ এখানে যেগুলো হচ্ছে যে দক্ষিণা নয়, আমরা অ্যাস্ট্রোলজার বা এই ধরনের মানুষকে দক্ষিণা দিয়ে থাকি, কিন্তু এখানে ওয়েজ বলা হচ্ছে কারণ এগুলো হচ্ছে মজুরি। তিনি খেটেছেন এবং খাটার জন্য তিনি একটা মূল্য পেয়েছেন, সেই মজুরি, তাই সেই যোগ্য, তিনি অবশ্যই যোগ্য যে মজুরি তিনি ক্যারিড হোম, নিয়ে যান বাড়ি, অ্যাট দ্য এন্ড অফ এ ডে, দিনের শেষে তিনি যে মজুরিটা বাড়িতে নিয়ে যান সেটার কিন্তু তিনি যোগ্য হকদার। তো এইখানে আমরা পার্ট 1 শেষ করছি অ্যান অ্যাস্ট্রোলজার ডে। পরের ভিডিওতে এর পার্ট 2 থাকবে। তোমাদের যদি কোনো সাজেশন থাকে আর কোনো যদি বক্তব্য থাকে, যদি মনে হয় এই টেক্সটকে পড়ানোর ক্ষেত্রে আরও কিছু ইমপ্রুভমেন্ট দরকার, তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্টে আমাকে জানিও। আমি অবশ্যই পরের ভিডিও করার সময় এই জিনিসটা খেয়াল রাখবো। এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে এর পরে যে আননোন ইউনিটগুলো তোমাদের কাছে আছে, আননোন প্যাসেজগুলো, আননোন টেক্সটগুলো আছে, সেইগুলো কিন্তু আমি তোমাদের সামনে ভিডিও করে করে জানিয়ে দেবো, যাতে করে যাদের তোমাদের টিউশন টিচার নেই বা স্কুলে এখনও পড়া শুরু হয়নি, তারা যাতে এই আননোন জিনিসগুলোতে ভীতিগ্রস্ত হয়েও না, তারা অবশ্যই এই সবগুলো থেকে খুব সহজেই তোমরা টেক্সটগুলোকে বুঝতে পারবে, সেই প্রচেষ্টাই আমার থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।